তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাই অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 9 এর চ্যাপ্টার 2 থেকে নিউক্লিয়াসের গঠন নিয়ে আলোচনা করব। সরাসরি এই গঠনেই আসি। নিউক্লিয়াসের গঠনের প্রথম আলোচনা করার শুরুতে প্রথম যেটা বলতে হয় যে নিউক্লিয়াস হলো একটা কোষের মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এবার এই যে কোষ, সেটা উদ্ভিদ কোষও হতে পারে, প্রাণী কোষও হতে পারে। তার মানে একটা আদর্শ কোষ, যে কোষ একটা কোষকে আদর্শ হিসাবে ধরি, সেই কোষের মধ্যে নিউক্লিয়াস অবশ্যই থাকবে। কারণ কি, নিউক্লিয়াস ছাড়া কোনো কোষের কাজ সম্পন্ন হয় না। কারণ নিউক্লিয়াসের মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলো প্রকাশিত হচ্ছে এবং সেইগুলোই বলে দেয় যে কোন কোষ কীভাবে কাজ করবে। তাহলে একটা কোষ কীভাবে কাজ করবে সেইটা পরিচালনা করে নিউক্লিয়াস। ঠিক যেমন আমাদের স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যেভাবে স্কুলটাকে পরিচালনা করেন, ঠিক নিউক্লিয়াসও এখানে সেই কাজই করে। যদিও অন্যান্য অঙ্গাণুগুলো রয়েছে, তাদের ডিফারেন্ট কাজ রয়েছে, কিন্তু পরিচালনা প্রধান যে কাজ, গোটা স্কুলটাকে চালানো যেভাবে চালাচ্ছেন হেডমাস্টার, ঠিক তেমনি এখানে নিউক্লিয়াস সেই কাজটা করছে। তাহলে নিউক্লিয়াসকে সেই কারণেই বলা হয় কোষের মস্তিষ্ক। অনেক সময় ছোট প্রশ্ন যদি আসে বুঝতেই পারবে তাহলে কোষের মস্তিষ্ক বলা হচ্ছে নিউক্লিয়াসকে। এটা প্রথম আবিষ্কার করেন 1831-এ রবার্ট ব্রাউন, এটা প্রথম আবিষ্কার করে। এবার আসি যে একটা কোষের মধ্যে অনেকগুলো তো অঙ্গাণু হয়, আমরা জানি। কিছু কিছু নাম ক্লাস 8-এ পড়েছি, যেমন ধরো নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, সমস্ত কিছু। সে সমস্ত কোষ অঙ্গাণুগুলোর মধ্যে এই নিউক্লিয়াস হলো সবচেয়ে বড় কোষ অঙ্গাণু। এটা দিয়ে অনেক সময় ছোট প্রশ্ন আসে। এবার এই যে নিউক্লিয়াসটা যখন পড়াতে শুরু করছি, এই গঠন এটা কিন্তু খুব জটিল নয়। এর গঠন যখন তোমরা উঁচু ক্লাসে উঠবে বা গ্র্যাজুয়েশন লেভেলে পড়বে, তখন এটার কাজ যথেষ্ট জটিল, কিন্তু তোমাদের জন্য এটা যথেষ্ট সহজ করে বোঝানো হয়েছে। আর এটা যখন পড়বে চেষ্টা করবে পাশে একটা ছবি আঁকবার নিউক্লিয়াসে, তাহলে ছবি আঁকতে আঁকতে পড়লে জিনিসটা অনেকটা সুবিধাজনক হবে বোঝবার ক্ষেত্রে। এবার নিউক্লিয়াস যখন আঁকছো কী করবে, একটা প্রথমে এরকম রিং এঁকে নেবে। আমি ছোট করে এঁকে দেখাচ্ছি কিভাবে আঁকবে। আমি যেভাবে এঁকেছি, ধরো এরকম একটা রিং এঁকে নিলে, জায়গায় মুছে দিলে, নিয়ে এবার কি আছে, নিউক্লিয়াসের বাইরে যে আবরণ সেটাকে কি বলে, নিউক্লিয় পর্দা। এই যে নিউক্লিয় পর্দাগুলো আঁকার চেষ্টা করছি। আচ্ছা, এই যে জায়গায় মুছে দিলাম, এগুলো কি, এটা হলো নিউক্লিয় রন্ধ্র। ঠিক আছে, তাহলে বড় ছবিটার ক্ষেত্রে এটা কি, এটা হলো নিউক্লিয় রন্ধ্র। ঠিক আছে, এবার আসি, এই যে নিউক্লিয়াসের বাইরে যে আবরণ সেটাকে আমরা তাহলে কি বলছি, নিউক্লিয় পর্দা। এটা হলো নিউক্লিয় পর্দা। এই নিউক্লিয় পর্দা ছবিটায় কিরাম আঁকলাম, দুখানা স্তর দিলাম, তো এই একটা আঁকলাম, এই একটা, তার মানে এটা দুখানা লিপিড প্রোটিন স্তর দ্বারা গঠিত। তার মানে কি, লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এই যে পর্দাটা। আচ্ছা, এই যে দুটো পর্দার মাঝে ফাঁক থাকে, এই একটা পর্দা একটা পর্দা, এর মাঝে যে জায়গাটা রয়েছে, মাঝের যে অংশ, সেইটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। কি বলা হচ্ছে, পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। নামটা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, এই যে নিউক্লিয় পর্দার ওপর জায়গায় আমি ডট এঁকেছি, কিছুতে ডট আঁকিনি। যেগুলোতে ডট এঁকেছি সেগুলো হলো এর ওপর রাইবোজোম অবস্থান করছে। ঠিক আছে, তাহলে এটা কি, রাইবোজোম। আচ্ছা, তোমরা সবাই ক্লাস 8-এর সিলেবাসে নিশ্চয়ই পড়েছো যে এই যে নিউক্লিয় পর্দা থেকেই তৈরি হয় কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেজন্য দেখো নিউক্লিয়াসের পর্দার ওপরই এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকেছি। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোকেও খেয়াল করো। একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা এঁকেছি, এটা হলো দেখো কোনো রকম এর গায়ে ডট নেই, এটা হলো তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ছোট করে লিখলাম। এটা দেখো, এটাতে যেটা এঁকেছি গায়ে ডট দিয়েছি, তার মানে এটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, মসৃণ আর অমসৃণটা কি দেখে হচ্ছে, কি অনুযায়ী হচ্ছে, সেটা হলো এর গায়ে কোনো রকম রাইবোজোম নেই, এর গায়ে রাইবোজোম আছে। ঠিক আছে, তাহলে নিউক্লিয় পর্দা থেকে কি তৈরি হচ্ছে, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে। সেটা মসৃণও হতে পারে, অমসৃণও হতে পারে। মসৃণ মানে সেটা স্মুথ মানে ওর গায়ে কিছু লেগে নেই,
তার মানে ওর গায়ে রাইবোজোম নেই। আর এখানে এটা হলো অমসৃণ, তার মানে ওর গায়ে রাইবোজোম এতে আছে। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয় পর্দার তাহলে কাজ কি? স্বাভাবিকভাবে পর্দার যেটা কাজ সেটাই, যে গোটা ভেতরের যে নিউক্লিয়াসটাকে ঢেকে রাখা, বাইরের অংশটা থেকে সেটাকে আলাদা রাখা, মানে সাইটোপ্লাজমের মধ্যে যাতে গোটাটা মিশে না যায় সেজন্য নিউক্লিয় পর্দা এটাকে আলাদা করে রেখেছে। আর নিউক্লিয় পর্দার মাঝে যে নিউক্লিয় রন্ধ্র রয়েছে, এই নিউক্লিয় রন্ধ্র সাইটোপ্লাজম থেকে এই যে নিউক্লিয়াসের মধ্যে যে সমন্বয় সাধনে সাহায্য করছে। তাহলে নিউক্লিয়াসের যে 4টে ভাগ আমি বোর্ডে লিখেছি, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় জালিকা, তার মধ্যে নিউক্লিয় পর্দাটা আলোচনা করলাম। এবার দ্বিতীয় আসি নিউক্লিওলাস, মানে নিউক্লিয়াস যখন আঁকলে তার ভিতরে একটা ঘন অংশ আঁকতে হবে, এরকমভাবে একটা ঘন অংশ আঁকবে, যেটা এরকম। এই নিউক্লিওলাস কি অংশ? দেখো, নিউক্লিওলাসের ভিতরে বেশ কতগুলো অংশ আছে, যেটা হলো অনিয়তাকার, মানে বেশ কতগুলো অঞ্চল আছে, জায়গায় জায়গায় বিভক্ত। সেগুলো এই ছবিতে বোঝানো সম্ভব নয় বা বোঝা যায় না, খালি চোখে দেখাও যায় না, সেটা অনেক বেশি ম্যাগনিফিকেশনের মাধ্যমে আমরা মাইক্রোস্কোপে দেখতে পারি। আচ্ছা, এই যে অঞ্চলগুলো সেটা হলো অনিয়তাকার, মানে যার কোনো নির্দিষ্ট আকার নেই। তারপর হলো দানাদার, যেটা দানা দানা সূত্রাকার, যার ভিতরে সুতোর মতো রয়েছে, এবং ক্রোম্যাটিন। ক্রোম্যাটিন মানে হলো এর ভিতরে মানে কি বলবো, সুতোর মতো অংশ রয়েছে যেখান থেকে ডিএনএ আরএনএ গঠিত হচ্ছে বা এক্সপ্রেসড হচ্ছে। তাহলে এইটা হলো নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস বলতে তোমরা কি বুঝছো? নিউক্লিয়াসের ভিতরের যে অংশ যেখান থেকে আরএনএ তৈরি হয়, ঠিক আছে, আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। আরএনএ নামটা পুরো পড়তে হবে, এটাকে বলে আরএনএ। ডিএনএ আরএনএ তোমরা পড়েছো, এটা হলো আর ফর রাইবোজোমাল আরএনএ। নামটা থেকেই বুঝতে পারছো রাইবোজোমাল মানে কি, এই যে আরএনএগুলো থেকে রাইবোজোম তৈরি হচ্ছে এবং রাইবোজোমের এখান থেকে হচ্ছে, সেই জন্যই এই যে রাইবোজোমগুলো, অ্যাকচুয়ালি রাইবোজোমের উৎস কোথায়? তাহলে নিউক্লিওলাসের মধ্যে থেকে। ঠিক আছে। এই যে আমরা যখন ক্রোম্যাটিন সূত্র পড়েছি, আমরা যখন ক্রোমোজোম পড়েছি, তখন একটা জিনিস পড়েছি, সেটা হলো নিউক্লিওলার অর্গানাইজার। সেই নিউক্লিওলার অর্গানাইজার এই জিনিসটাই নিউক্লিওলাসের ভিতরেই অবস্থান করছে। ঠিক আছে। এবার আসি হলো তাহলে নিউক্লিয় পর্দা হলো, নিউক্লিওলাস হলো, তারপর বাকি যে অংশ সেটা হলো নিউক্লিওপ্লাজম। এই যে এখানে আছে নিউক্লিওপ্লাজম, এটা হলো একটা কোলয়েডের মতো পদার্থ, মানে অর্ধ তরল, না সলিড না তরল, এরকম একটা অংশ, যেটার মধ্যে কি থাকে, এই যে নিউক্লিয় জালিকাগুলো থাকে। নিউক্লিয় জালিকা মানে কি, এরকম এর ভিতরে এরকম জালের মতো অংশ থাকে। এই যে ছবি দেখেছি, জালের মতো অংশ থাকে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি অনেক কম জাল এঁকেছি, এই জালটা কিন্তু একদম ঘনভাবে সন্নিবিষ্ট থাকে। এখানে ছবি বোঝানোর সুবিধার্থে এঁকেছি, অ্যাকচুয়ালি কিন্তু মাইক্রোস্কোপে এতটা ক্লিন বোঝা যায় না, আরও ঘিঞ্জি হয়ে থাকে, এই নিউক্লিয় জালিকাগুলো একদম ঘিরে থাকে। ঠিক আছে। আচ্ছা, এই যে নিউক্লিওপ্লাজম তাহলে কি করছে, এই যে নিউক্লিয় জালিকাগুলো, নিউক্লিওলাস, এই সমস্ত জিনিসগুলোকে ওর ভিতরে ধরে রেখেছে। এর ভিতরে প্রচুর পরিমাণ ডিএনএ, আরএনএ, হিস্টোন, প্রোটিন, তারপর বিভিন্ন রকম মিনারেলস পাওয়া যায়, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, এই সমস্তগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে। তাহলে নিউক্লিওপ্লাজম কি, যেটা সাইটোপ্লাজম, কোষের ভিতরে সাইটোপ্লাজমের কি কাজ, সমস্ত কোষাঙ্গাণুগুলোকে ধরে রাখা বা তাদের কার্যকারিতাতে সাহায্য করা, এখানেও নিউক্লিওপ্লাজমেরও তাই কাজ। ঠিক আছে। তারপর আসি হলো নিউক্লিয় জালিকাতে। এই যে নিউক্লিয়াসের ভিতরে দেখা যায় যে এরকমভাবে প্রচুর নিউক্লিয় জালিকা থাকে। এই নিউক্লিয় জালিকাগুলো প্রকৃতপক্ষে হলো ক্রোম্যাটিন সূত্র। ঠিক আছে। ক্রোম্যাটিন সূত্র মানে কি, যেখান থেকে ক্রোমোজোম তৈরি হয়। কখন তৈরি হয়? যখন কোষ বিভক্ত হতে শুরু করে, মাইটোটিক ফেজে যায়, মানে একটা কোষ দুটো ফেজের মধ্যে দিয়ে যায়, ইন্টারফেজ, মাইটোটিক ফেজ। ইন্টারফেজে কোষ রেস্ট নেয় মানে হলো বিভক্ত হওয়ার জন্য ও তৈরি হতে থাকে, আর মাইটোটিক ফেজে কোষ বিভক্ত হয়, মানে একটা থেকে দুটো নিজের সংখ্যা বৃদ্ধি করে। তাহলে এই যে ক্রোম্যাটিন সূত্রগুলো, এটা কি হয়, এটা এই যে ইন্টারফেস দশাতে এদেরকে দেখা যাচ্ছে। ক্রোম্যাটিন সূত্রগুলো আসলে ডিএনএ আরএনএ তার সাথে প্রোটিন হিসাবে যুক্ত করা থাকে। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে ক্রোম্যাটিন সূত্র, এগুলোকে খুললে এগুলো বিশাল বড় হয়, কয়েক কিলোমিটার অবধি বিস্তৃত হতে পারে, সেই জন্য এগুলোকে খুব ভালোভাবে প্যাকড
প্যাকিং করা থাকে, যে ঠিক যেভাবে আমরা বেড়াতে যাওয়ার সময় জামা কাপড় প্যাকিং করি যাতে অল্প জায়গায় অনেক কিছু নিতে পারি, ঠিক তেমনি এই যে ক্রোম্যাটিন সূত্রগুলোও মানে প্যাকিং অবস্থায় থাকে। এরকম একটা প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন, যার গায়ে এরকমভাবে ডিএনএগুলো প্যাঁচানো অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে তার ফলে কি হয়, যত প্যাঁচাবে তত জিনিসটা ছোট হবে এবং একটা ছোট কোষ এবং তার ভিতরে বুঝে নাও যে নিউক্লিয়াসের মধ্যে এটা রাখা সম্ভব হচ্ছে, ঠিক আছে। তাহলে ক্রোম্যাটিন সূত্র ইন্টারফেজে রইলো, মাইটোটিক ফেজে এইখান থেকেই তৈরি হয়ে যায় হলো ক্রোমোজোম। মানে ক্রোম্যাটিন সূত্র থেকে কি হয়ে যায়, ক্রোম্যাটিন সূত্রগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে যায়, জল বার হতে থাকে, তার ফলে এগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে দেখা যায় ক্রোমোজোম রূপে, ঠিক আছে। তাহলে এই সমস্ত নিউক্লিয়াসের এই 4টে ভাগ লিখতে হবে, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওজালিকা। এইভাবে তোমরা ছকাকারে লিখতে পারো, তাতে সুবিধা হবে এবং প্রধান প্রধান কাজগুলোকে মনে রাখতে হবে। তাহলে নিউক্লিয়াসের কাজ কি, প্রথম যেটা বললাম যে কোষের, যেহেতু মস্তিষ্ক, কোষের সমস্ত অঙ্গাণু কিভাবে কাজ করবে সেগুলো নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় হলো এই নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে রাইবোজোম তৈরি হচ্ছে। দ্বিতীয় হলো এই যে নিউক্লিয়াসের নিউক্লিয় পর্দা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হচ্ছে, এবং এই যে নিউক্লিয়াস থেকে কোন পদার্থ কোষে যাবে এবং কোষ থেকে কোনটা প্রবেশ করবে সেটাও নিয়ন্ত্রণ করছে। আলটিমেটলি লাস্ট যে পয়েন্ট সেটা হলো নিউক্লিয়াসের প্রধান কাজ হলো যে আমাদের সমস্ত যে বৈশিষ্ট্য, দৈহিক গঠনগত বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলোকে প্রকাশ ঘটানো জিনের মাধ্যমে। কিভাবে, এই ধরো কারোর চুলের রং কালো হবে বা ব্রাউন হবে, চোখের মণি কালো হবে না ব্রাউন হবে না আকাশি হবে, এগুলো সমস্ত কিন্তু নির্ভর করছে এই জিনের মধ্যে। জিন মানে যেটা কোথায় আছে, ডিএনএ আরএনএর মধ্যে। ডিএনএ আরএনএটা কোথায় আছে, নিউক্লিয় জালিকার মধ্যে। নিউক্লিয় জালিকা আছে নিউক্লিয়াসের মধ্যে। তাহলে বুঝতেই পারছো নিউক্লিয়াসের কাজ হলো জিনের প্রকাশ ঘটানো। সমস্ত কিছু আমাদের দেহের, এটা তো আমি বাহ্যিক কিছু বৈশিষ্ট্য বললাম যেগুলো বাইরে থেকে দেখতে পাও। শারীরিক ও শরীরের ভিতরেও কি কি উৎসেচক তৈরি হবে, কি কি ভাবে শরীরে বিভিন্ন যে বিপাক্রিয়া ঘটবে, সেগুলো সমস্ত জিনের প্রকাশের মাধ্যমেই হয়। জিন থেকে আসলে তো মানে তৈরি হয় হলো তোমার, জিন থেকে আসে প্রোটিন, এবং প্রোটিনটাই গিয়ে আমাদের শরীরে কাজ করে। তার মানে কি, এই যে জিনের প্রকাশ ঘটাচ্ছে, এটা পুরোটাই ঘটাচ্ছে নিউক্লিয়াস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে অন্য কোনো একটা কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।